দর্শক আপনাদের স্বাগত আমাদের হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব নতুন মুদ্রানীতি নিয়ে। আজকে বাংলাদেশ ব্যাংক 2024-25 অর্থ বছরের সেকেন্ড হাফের জন্য নতুন মুদ্রানীতি দিয়েছে। সেই মুদ্রানীতি আসলে আপনার জীবনে কি প্রভাব ফেলবে সেটি নিয়ে আজকে আমরা একটি ছোট ইনসাইট দিব আপনাদেরকে। তো আমরা প্রথমেই জানি যে মুদ্রানীতি কেন দেয়, এটার ইম্প্যাক্ট কি জীবনে। বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি দেয় এটি তার প্রধান কাজ, মনিটারি পলিসি দেয়া, মুদ্রানীতি। এটির মাধ্যমে আসলে তার প্রধান যে কাজটি সেটি হলো যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন কন্ট্রোল করা। আপনারা জানেন আমরা সবাই এখন হাই ইনফ্লেশনে অস্থির হয়ে আছি। এই মুহূর্তে ইনফ্লেশন আছে 10%-এর উপরে। তো এই ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করা হবে সেটি প্রধান লক্ষ্য হলো মুদ্রানীতিতে ঠিক করা হয় কিভাবে এটি কন্ট্রোল করা হবে। এবং আরো দুটি মোটা দাগে আরো দুটি যে জিনিস এখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেটি হলো বিনিয়োগ কিভাবে বাড়ানো হবে, যেটার সঙ্গে জিডিপি গ্রোথ ইনক্লুড, মানে বিনিয়োগ বাড়লেই তবে না দেশের উন্নয়ন হবে, সেটাকে বলা হয় জিডিপি। এবং এর সাথে রয়েছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, অর্থাৎ কিভাবে কর্মসংস্থান বাড়ানো হবে সেই পথপ্রদর্শক। বিনিয়োগকে কিভাবে আকৃষ্ট করে বাড়িয়ে তারপর কর্মসংস্থান করা হবে এবং এর মাধ্যমে দেশের জিডিপি গ্রোথ হবে। তো এই যে পরিকল্পনাটি সেটি হচ্ছে মুদ্রানীতি। সেই পরিকল্পনাটি মুদ্রানীতি দেওয়া হয়, ফলে মুদ্রানীতি যতটা ইফেক্টিভ হবে ততটাই আপনার জীবন মান উন্নয়ন হবে। তো আসুন দেখি তাহলে আমাদের এই তিনটি, ইনফ্লেশন, ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট, এই তিনটির আসলে এই মুহূর্তে সিনারিও কি এবং নতুন মুদ্রানীতিতে কি চেঞ্জ আসতে পারে। তো আমরা যদি দেখি এই মুহূর্তে ইনফ্লেশন আছে 10%-এর উপরে। তো বাংলাদেশ ব্যাংক এক্সপেক্ট করছে, আজকে যে প্রেস কনফারেন্স ছিল এই মুদ্রানীতিটি যেখানে রিভিল করা হয় সেখানে বাংলাদেশ ব্যাংকের এখনকার যে গভর্নর তিনি বলছেন যে ইনফ্লেশন এই মুহূর্তে যে অবস্থায় আছে সেখান থেকে আগামী জুনের মধ্যে সেটি 7-8%-এ নামিয়ে আনা সম্ভব হবে, তারা এটাই আশা করছেন। এবং আগামী বছরে সেটি 5%-এ নেমে আসবে। সেটি কিভাবে নামবে সেটির একটি অন্যতম ইন্ডিকেটর তারা বলছেন যে এক্সচেঞ্জ রেট। এটি কি, যেহেতু আমাদের ইনফ্লেশন মোস্টলি ইম্পোর্টেড ইনফ্লেশন, অর্থাৎ ডলারের দাম বৃদ্ধি এবং গ্লোবাল মার্কেটে পণ্যের দাম বাড়ার কারণে আমাদের যে খরচটা বেড়েছিল সেটি অন্যতম একটি কারণ ছিল ইনফ্লেশনের, সেটি এখন কমে যাবে যেহেতু গ্লোবালি অনেকটা প্রাইস এখন অনেকটা ইজ হয়েছে। এবং আমাদের মার্কেটে তারা বলতে চাচ্ছেন যে আমাদের যে এক্সচেঞ্জ রেট সেটির উপর প্রেশার অনেকটা স্টেবল হয়েছে, আমাদের এক্সচেঞ্জ রেটটা, প্রেশার কমেছে এক্সচেঞ্জ রেটের উপর। কারণ তারা বলছেন যে আমাদের যে মোটা দাগের যে ইম্পোর্ট পেমেন্টগুলো, বড় ইম্পোর্ট পেমেন্টগুলো সেগুলো করা হয়েছে। বিশেষ করে রোজার জন্য যে একটি বড় ধরনের ইম্পোর্ট প্রেশার থাকে সেটি অলরেডি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংক অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে। প্রায় $600 মিলিয়ন রোজার জন্যই খরচ হয়েছে এবং আরও কিছু পেমেন্ট এই ফেব্রুয়ারির মধ্যে করে দেওয়া হবে। ফলে বড় একটি চাপ, পেমেন্ট প্রেশার সেটি কমে যাবে, যে কারণে আগামী দিনগুলোতে, আগামী মাসগুলোতে বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এক্সচেঞ্জ রেট স্টেবল থাকবে। এবং এক্সচেঞ্জ রেট যদি স্টেবল থাকে তাহলে ইনফ্লেশন তারা মনে করছে এটি কমে আসবে, যেটি অলরেডি ডিসেম্বর থেকে কমতে শুরু করেছে খুবই স্লাইটলি, যদিও ফুড ইনফ্লেশন এখনো হাই। তো এটি কিন্তু তারা শুধুমাত্র একটি ইন্ডিকেটরের উপর বেস করে ইনফ্লেশনকে কমিয়ে আনার কথা ভাবছে, কিন্তু এর সাথে যে যুক্ত বিষয়গুলো, যেটি যেমন ইনভেস্টমেন্ট অন্যতম একটি বিষয় এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, এই দুটি বিষয় কিন্তু আমরা দেখেছি যে আমাদের মনিটারি পলিসি স্টেটমেন্টে এটি কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা যদি বলি, আমরা সবাই জানি যে 5ই আগস্টের পর বাংলাদেশে এখনও ল এনফোর্সমেন্ট অর্ডার এখনও রিস্টোর হয়নি, সারা দেশে ভাঙচুর চলছে এবং ইনভেস্টরদের কনফিডেন্স একবারে জিরো লেভেলে চলে গেছে, ফরেন ইনভেস্টমেন্ট একেবারেই আসছে না। এই অবস্থায় যদি সাপ্লাই ডিসরাপশন যে অবস্থায় আছে, এই ইনফ্লেশন বাড়তির আরও একটি কারণ সাপ্লাই ডিসরাপশন, যেটি বাংলাদেশ ব্যাংকও বলছে যে সাপ্লাই ডিসরাপশনের কারণেও কিন্তু ইনফ্লেশন হয়েছে, আরও একটি কারণ। কিন্তু এই ইনভেস্টমেন্ট যদি
না হয় তাহলে কিন্তু আপনার সাপ্লাই ডিসরাপশনটা মানে রিস্টোর করা যাবে না। তাহলে যেটা হবে প্রোডাকশন থাকবে না। প্রোডাকশন যদি না থাকে, যদি মার্কেটে পণ্যের সাপ্লাই দেয়া না যায়, তাহলে কিন্তু ইনফ্লেশন আরও বাড়বে। এবং একই সাথে যদি ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। মনিটারি পলিসির কিন্তু অন্যতম একটি এই দুটি ইন্ডিকেটর মোটা দাগে, যে কিভাবে কর্মসংস্থান বাড়ানো হবে, কিভাবে ইনভেস্টমেন্ট আরও আকৃষ্ট করা হবে, এই দুটি বিষয় কিন্তু একেবারে আনটাচ রয়েছে এই স্টেটমেন্টে আমরা দেখতে পাই। এটার কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। এবং এমপ্লয়মেন্ট যদি না বাড়ে তাহলে কি হবে, যে আনরেস্ট বাড়বে। এই যে রাস্তায় বিক্ষোভ করার জন্য মানুষ যখন ব্যস্ত থাকবে না, তার লিভিং স্ট্যান্ডার্ড যখন বাড়বে না, তার যখন ইনকাম বাড়বে না, তার যখন কাজ থাকবে না, তখন কিন্তু সে বিক্ষোভ, এই বিষয়ে ভাঙচুর, এটা নিয়ে দাবি, এই জিনিসগুলো বাড়তে থাকবে। এই জিনিসগুলো যখন রাস্তায় যখন বিক্ষোভ বাড়তে থাকবে, তখন কিন্তু ইনভেস্টররা ইনভেস্ট করার সাহস পাবে না, ফরেন ইনভেস্টররাও এখানে ইনভেস্ট করার চিন্তা করবে না। সো এগুলো কিন্তু ইনফ্লেশনের সঙ্গে যুক্ত। আমরা যখন গভর্নরের কাছে জানতে চেয়েছি যে ইনভেস্টমেন্ট নিয়ে আসলে তাদের কি চিন্তা, তারা বলছেন যে ইনভেস্টমেন্ট নিয়ে তারা স্বপ্নেও ভাবেন না যে এই বছরে ইনভেস্টমেন্ট হবে। এর কারণ হলো যে এই যে পলিটিক্যাল আনরেস্টটা চলছে, এই সিচুয়েশনে কিন্তু ইনভেস্টমেন্ট সম্ভব না। যে কারণে আমরা দেখতে পাচ্ছি তারা, বাংলাদেশ ব্যাংক নিজেও জিডিপি গ্রোথ স্লো ডাউন হবে বলে এখানে প্রজেকশন দিয়েছে। অলরেডি আপনারা আজকের পত্রিকায় রিপোর্ট দেখেছেন যে আমাদের জিডিপি ফল করেছে 4.22%। জিডিপি যদি ফল করে তাতে আপনার কি সমস্যা? জিডিপি ফল করা মানে আপনার জীবনের মান কমে যাওয়া, অর্থাৎ আপনার দেশে কোনো এমপ্লয়মেন্ট হচ্ছে না, দেশে আপনার ইনকাম বাড়ছে না। ইনকাম না বাড়লে আপনার জীবন মান উন্নয়ন হচ্ছে না, বরং কমছে। জিডিপি কমছে মানে দেশের উন্নতি কমছে, আপনার জীবনের উন্নতি কমছে। তো অলরেডি কিন্তু আমাদের মনিটারি পলিসি স্টেটমেন্টে তারা মনে করছে যে আমাদের এই বছরে, এই ফিসকালে আমাদের জিডিপি গ্রোথ 4 থেকে 5%-এর মধ্যে থাকবে। অর্থাৎ তারাও প্রজেক্ট করছে যে জিডিপি গ্রোথ কমবে। তার মানে আপনার জীবন মান যে বাড়ছে না, এখানেই সেই ইন্ডিকেশনটা দেওয়া হয়েছে। এবং আরও একটি ব্যাপার বলা হচ্ছে যে এক্সচেঞ্জ রেট যে স্টেবল থাকবে, সেটার কারণ বলা হচ্ছে কিন্তু এক্সপোর্ট এবং রেমিটেন্সের প্রবাহ বাড়ছে। তারা মনে করছে এটা কন্টিনিউ থাকবে। এবং একই সাথে যে রেমিটেন্স ইনফ্লো বাড়বে কিন্তু খরচ কম হবে। বাট এটার আরও একটি দিক হলো, খরচ যে কম হবে, ইম্পোর্টের প্রেশার, এখন রোজার প্রেশার কমেছে, কিন্তু ইনভেস্টমেন্টের জন্য যেই ইম্পোর্ট র ম্যাটেরিয়ালস, ক্যাপিটাল মেশিনারি, যে ইম্পোর্টের যে রেগুলার ডিমান্ড, সেটি আমাদের 6 থেকে 7 বিলিয়ন ডলার থাকে। সেটি যদি সাপ্রেস করে রাখা হয়, তাহলে কিন্তু এই সাপ্রেশন দিয়ে আসলে এক্সচেঞ্জ রেট কতটুকু স্টেবল রাখা যাবে, সেটি একটি প্রশ্ন। এবং একই সাথে দেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি কন্টিনিউ থাকে, তাহলে এই যে আনরেস্ট যে সিচুয়েশন, সেটি যদি কন্টিনিউ থাকে, তাহলেও কিন্তু ইনফ্লেশন কমানো সম্ভব হবে না। যেটি গভর্নর নিজেই বলেছেন, শুধু মনিটারি পলিসি দিয়ে আসলে এই সকল ইন্ডিকেটরগুলো ম্যানেজ করা সম্ভব না। সেখানে সরকারি পর্যায়ের পলিসি ডিসিশন এবং তাদের ইন্টারফারেন্সও দরকার হবে। ইনভেস্টমেন্টের আরও একটি ইন্ডিকেটর আপনাদের বলি, যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, যেটি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এবং জব ক্রিয়েশনের একটি অন্যতম ইন্ডিকেটর। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন মুদ্রানীতিতে 9.8% প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের সিলিং রাখা হয়েছে, যেটি আনচেঞ্জ রাখা হয়েছে, আগের বছরের মতোই রাখা হয়েছে। তার মানে, এবং আমরা যদি দেখি যে রিয়েল ক্রেডিট গ্রোথ এই মুহূর্তে কত আছে, সেটি আমরা দেখতে পাই ডিসেম্বরে এটি 7.3% হয়েছে। অর্থাৎ এর মানে ফার্স্ট হাফেও কিন্তু আমাদের এই 9.8% টার্গেট ছিল, সেখান থেকে 7.3% মাত্র হয়েছে। এই ইন্ডিকেটরটি বোঝায় যে দেশে কোনো ইনভেস্টমেন্ট খুবই স্লাগিশ অবস্থায় আছে, খুবই মন্দা অবস্থায় আছে, যেটি আসলে ইনফ্লেশনের উপরও একটি ইম্প্যাক্ট ফেলে। এবং আরও একটি বিষয় যদি আমরা বলি, সেটি হলো পলিসি রেট। যেই পলিসি রেট দিয়ে আসলে মানি মার্কেটকে কন্ট্রোল করা হয়, সেটি আনচেঞ্জ রাখা হয়েছে। অর্থাৎ পলিসি রেটে কোনো পরিবর্তন আনা হয়নি। পলিসি রেট হলো রেপো রেট, অর্থাৎ যেই রেটে বাংলাদেশ ব্যাংকগুলোকে ধার দেয়। এই রেপো রেটটি ইন্ডিকেট করে, এই রেপোর্ট দিয়ে বাংলাদেশ ব্যাংক মার্কেটে একটি সিগন্যাল দিতে চায় যে টাকার
খরচ অর্থাৎ আপনি যে লোন নেবেন সেটির খরচ বাড়বে নাকি কমবে। তো এটি এখন এই মুহূর্তে পলিসি রেট আছে আমাদের 10%, সেটি আগের মতোই 10%ই রেখেছে। অর্থাৎ 10% কিন্তু টাইট মনিটারি পলিসি, গত কয়েকটি মনিটারি পলিসিতে বাংলাদেশ ব্যাংক টাইট মনিটারি পলিসি কন্টিনিউ করেছে, তার মানে এই নতুন মনিটারি পলিসিও টাইট থাকছে, বাট নতুন করে আরও এটাকে কন্ট্রাকশনারি করা হয়নি, আগের মতোই কন্ট্রাকশনারি রাখা হয়েছে। তো 10% রাখা অপরিবর্তিত রাখার মানে হচ্ছে যে আপনার যে লোনের খরচ সেটি নতুন করে বাড়ছে না, যে অবস্থায় আছে সেই অবস্থায়ই থাকছে। এবং আরও একটি বিষয়, আমরা নতুন মনিটারি পলিসিতে যে বিষয়টি বলা হয়েছে যে ব্যাংকিং সেক্টরের যে নিয়ার টার্ম যে চ্যালেঞ্জগুলো, সেটির মধ্যে অন্যতম চ্যালেঞ্জ তারা বলছে যে ডিফল্ট লোন যে বাড়ছে সেটি একটি অন্যতম চ্যালেঞ্জ, এবং লিকুইডিটি, টাইট লিকুইডিটি কন্ডিশন ব্যাংকগুলোতে, সব ব্যাংকগুলোতে কিন্তু লিকুইডিটি প্রবাহ সমান নেই, কিছু ব্যাংকে ভালো কিন্তু বেশিরভাগ ব্যাংকেই লিকুইডিটি সিচুয়েশন টাইট রয়েছে, এবং ডিপোজিট গ্রোথ অনেক স্লো রয়েছে, ক্রেডিট গ্রোথও অনেক স্লো রয়েছে। এইগুলো আসলে বাড়ানোটা একটা নিয়ার টার্ম চ্যালেঞ্জ বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।